আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, অর্থনীতি অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আশা করছি তোমরা সবাই ভালো আছো। শুকর আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আমরা ইতিমধ্যে তোমরা একটা ক্লাস করে ফেলেছো, আমরা আবার রেগুলার ক্লাসে চলে এসেছি। মাঝখানে অনেক দিন বন্ধ ছিল ক্লাস নেওয়া, তো সেটারও কিছু রিজন ছিল যেটা তোমাদেরকে আমি বলেছি গত ক্লাসে। তো আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব সিলেট বোর্ডের যে আরেকটি কোয়েশ্চেন বাকি আছে সেটি। তবে এই কোয়েশ্চেনটা এত বেশি ইজি যে আমরা অলরেডি দ্বিতীয় অধ্যায়ে 2025 সালের কোয়েশ্চেনগুলোতে অনেকবার এই ধরনের কোয়েশ্চেন করে ফেলেছি। অর্থাৎ আমাদের যদি বাজার ভারসাম্য থেকে যদি কোয়েশ্চেন একদম সহজ আসে তাহলে এই ধরনের কোয়েশ্চেন আসবে, আর যদি কঠিন আসে তাহলে যে গত ক্লাসে আমরা যে কোয়েশ্চেনটা করেছিলাম, যেটা সলভ করেছিলাম, অর্থাৎ চিত্রের মাধ্যমে যে তোমাদের বাজার ভারসাম্যের চিত্র দেওয়া ছিল সেইখান থেকে চাহিদা সমীকরণ তৈরি এবং চাহিদা রেখা ডান দিকে স্থানান্তরিত হওয়ার কারণে বাজারের উপর যে প্রভাবটা পড়ে সেটা। তো আজকে দেখো, আজকে হচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি চাহিদা অপেক্ষক দেয়া আছে, যোগান অপেক্ষক দেয়া আছে। এখানে বলা হয়েছে ভারসাম্য দাম ও পরিমাণ নির্ণয় করো। আমরা জানি সবাই এই কোয়েশ্চেনটা আমাদের জন্য অনেক সহজ। আমরা কি করি, আমরা দেওয়া আছে দিয়ে উদ্দীপকটা উঠাবো। এই কোয়েশ্চেনটা আজকে আমি আর তোমাদেরকে সলভ করে দিব না, এর কারণ হচ্ছে তোমরা বাসায় নিজে নিজেই সেটা করবে। কারণ এর আগে আমি আরও অনেকগুলো কোয়েশ্চেন তোমাদেরকে এই টাইপের করিয়েছি। অর্থাৎ আমরা চাহিদা অপেক্ষক যোগান অপেক্ষক লিখে আমরা লিখবো, আমরা জানি ভারসাম্য অবস্থায় কিউডি ইকুয়াল টু কিউএস, অর্থাৎ আমরা কিউডি এর মান বসাবো, কিউএস এর মান বসাবো। তো দুইটার মান বসানোর পরে আমরা পি এর মান পেয়ে যাব, আর পি এর মানটা যদি আমরা যে কোনো একটা সমীকরণে বসাই তাহলেই আমাদের কিউ এর মান বের হয়ে যাবে। তারপরে আমাদের দেয়া আছে দাম 6 টাকা হলে বাজারে কি প্রভাব পড়বে। সেই ক্ষেত্রে আমি আবারও বলছি, আমরা যখন বোর্ডের খাতা দেখি এবং কলেজের খাতা দেখি, যে সমস্যাটা আমরা দেখি সেটা হচ্ছে অনেকেই ম্যাক্সিমাম স্টুডেন্ট তোমরা কি করো যে আমরা ঘ থেকে পাই। অ্যাকচুয়ালি কি তোমাকে 4 মার্কস দিয়েছে ঘ থেকে পাই বলে আনসারটা শর্ট করার জন্য? না, আমরা ঘ থেকে পাই কখনোই লিখতে পারবো না, কারণ ঘ থেকে পাই লিখলে অবশ্যই তোমাকে আমি 1 মার্কস কম দিব। আমরা পুরো কোয়েশ্চেনটা আবার আনসার করব, অর্থাৎ প্রভাব মানে কি, বাজারে কি প্রভাব পড়েছে, বাজারের আগের অবস্থানটা এখনের প্রভাব জানতে হলে আমাকে অবশ্যই আগের অবস্থানটা জানতে হবে। তো আগের অবস্থান কিভাবে আমরা জানবো? এই যে উদ্দীপক দেয়া আছে সেই উদ্দীপক থেকে আমরা জানবো আগে দাম কত ছিল এবং পরিমাণ কত ছিল, অর্থাৎ ভারসাম্য দাম ও পরিমাণ কত ছিল। তারপরে আমরা দেখব ওই দামটা আগে যে দামটা ছিল সেটা এটার থেকে বেশি না কম। যদি আগেরটা কম হয় বা বেশি হয় সেই ক্ষেত্রে কিন্তু আমরা আগে থেকেই আমরা আনসারটা বলতে পারবো। অর্থাৎ যদি আগের ভারসাম্য পূর্বের ভারসাম্য দামের থেকে বা পরবর্তী দামটা বেশি হয়ে যায়, সেই ক্ষেত্রে চাহিদার পরিমাণ কমে যাবে এবং যোগানটা বেড়ে যাবে, অর্থাৎ বাজারে অতিরিক্ত যোগান থাকবে। তো সেই ক্ষেত্রে আমরা অবশ্যই পুরোটা আগে যেটা আমরা ঘ নাম্বারে করেছি এটা আবার করব, তারপর দাম 6 টাকা ধরে আমরা পরবর্তীটা করব এবং তারপর দেখব আমরা বাজারে কি প্রভাব পড়েছে। কারণ অর্থনীতির যে কোনো কোয়েশ্চেনে প্রভাব আসা মানেই আমাদের আগেরটা লাগবে পরেরটা লাগবে। অর্থাৎ তোমার মধ্যে কি পরিবর্তন হয়েছে, বর্তমানে তোমার মধ্যে কি পরিবর্তন আছে সেটা যদি আমি জানতে চাই, অবশ্যই তোমার আগের পরিবর্তনটা অর্থাৎ আগের অবস্থাটা আমাকে জানতে হবে এবং বর্তমান অবস্থার প্রেক্ষাপটে আমি চিন্তা করব যে আগে থেকে তোমার কতটুকু পরিবর্তন হয়েছে। তো এই কোয়েশ্চেনটা আনসার আমরা আর করব না, এখন আমরা যেটা শুরু করব সেটা হচ্ছে বরিশাল বোর্ড 2025। এইটাও একটু জটিল কোয়েশ্চেন, জটিল বলতে তোমাদের জন্য জটিল, প্রশ্ন বোঝার জন্য জটিল, কিন্তু তোমরা সবাই আমি জানি আনসারটা তোমরা ভালোভাবেই জানো। আমরা এখন দেখব বরিশাল বোর্ড 2025। বরিশাল বোর্ড 2025-এর এই কোয়েশ্চেনে আমাদেরকে বলেছে যে এক্স দ্রব্যের চাহিদা সমীকরণ তৈরি করো। এর আগের ক্লাসেও আমরা একটা চাহিদা সমীকরণ তৈরি করেছি, আমি এটাও আবার মানে চাহিদা সমীকরণ কিভাবে তৈরি করে সেটা আমরা দেখিয়ে দেব। এই কারণেই, কারণ এইখানে কিন্তু একটু ঝামেলা আছে। আমরা আগে ছিল কি বাজার ভারসাম্যের একটা চিত্র ছিল, সেখান থেকে দাম 10 টাকা থেকে বেড়ে 15 টাকা হওয়াতে
চাহিদা সমীকরণের কথা বলা হয়েছিল। আর এখানে দেখো এক্স দ্রব্যের দাম দেওয়া আছে, যেটাকে টাকায় প্রকাশ করা হয়, এক্স দ্রব্যের চাহিদার পরিমাণ দেওয়া আছে এবং সাথে ওয়াই দ্রব্যের চাহিদার পরিমাণ দেওয়া আছে। আমরা সাধারণত আমাদের কলেজের পরীক্ষায় বা নর্মাল যে ইজি কোয়েশ্চেন যদি বোর্ড পরীক্ষায় আসে, সেই ক্ষেত্রে আমরা কি করি, শুধু দ্রব্যের দাম এবং পরিমাণ দেয়া থাকে, আমরা চাহিদা সমীকরণ তৈরি করি। কিন্তু এই 2025 সালের কোয়েশ্চেনে আমরা বিভিন্ন ধরনের কোয়েশ্চেন পাচ্ছি। এইখানে শুধু এক্স দ্রব্যের দাম এবং এক্স দ্রব্যের চাহিদাই না, এখানে ওয়াই দ্রব্যের চাহিদার পরিমাণও দেওয়া আছে। কিন্তু দেখো আমাকে কি টেকনিকটা খাটাইতে হবে, আমাকে কি বলেছে গ নাম্বারে, যে এক্স দ্রব্যের চাহিদা সমীকরণ তৈরি করো। সেই ক্ষেত্রে যদি আমি এক্স দ্রব্যের চাহিদা সমীকরণ তৈরি করব, আমি শুধু এক্স দ্রব্যের দাম এবং পরিমাণটাই দিব। সেই জায়গায় আমি ওয়াই দ্রব্যের চাহিদাটাকে আমাকে স্কিপ করতে হবে শুধুমাত্র গ নাম্বারের জন্য, অর্থাৎ 3 মার্কসের কোয়েশ্চেনের জন্য। অবশ্যই আমাদের যেহেতু ওয়াই দ্রব্যের চাহিদার পরিমাণ দেওয়া আছে, এটারও কাজ আছে, এটা হয়তো বা আমরা পরের ঘ নাম্বারে যে কোয়েশ্চেন বলবে সেটাতে আমাদের কাজে আসবে। সেজন্য আমরা প্রথমে দেওয়া আছে দিয়ে এই যে এতটুকুই আমরা সূচিটা তুলব, আমরা ওয়াই দ্রব্যের চাহিদার কথা আমরা উঠাবো না। তো দেওয়া আছে দিয়ে আমরা প্রথমে কি লিখব, এখানে দেখো দেওয়া আছে দিয়ে আমরা প্রথমে সূচিটা তুলব। আমি সূচিটা আর লিখলাম না, আমরা দেওয়া আছে দিয়ে সূচিটা তুলব। সেখানে শুধু এক্স দ্রব্যের দাম এবং এক্স দ্রব্যের চাহিদার পরিমাণটা আমরা দিব। তারপরে আমরা যেটা করব, নর্মালি আমরা যেভাবে ম্যাথটা করি, এখানে কি প্রাথমিক দামটা হচ্ছে P1 = 20, পরবর্তীত দাম P2 = 30, প্রাথমিক চাহিদার পরিমাণ Q1 = 60, পরবর্তীত চাহিদার পরিমাণ Q2 = 90। এখন আমরা যে সচরাচর আমরা যে সূত্র বসিয়ে আমরা চাহিদা সমীকরণ তৈরি করি, সেটি আমরা বসাবো। আমরা জানি কি লিখবো, আমরা চাহিদা সমীকরণটা হচ্ছে P - P1 - P2 = Q - Q1 Q1 - Q2। এখন দেখো আমি আগেই বলেছিলাম যে P এবং Q যেহেতু আমাদের সমীকরণে লাগবেই, চাহিদা সমীকরণে, এটার কিন্তু কোনো মান অ্যাকচুয়ালি বেরো হয় না, কারণ এই সূত্রের কারণেই তো আমাদের এই কাজগুলো করা। তো সেই জায়গায় আমরা কি করব, P তো P থাকবে, P1 এর মানটা হচ্ছে আমাদের এখানে 20, P1 এর মান 20 এবং P2 এর মান কত, 30, সমান দেখো Q তো Qই থাকবে, Q1 এর মানটা হচ্ছে আমাদের 60, তো 60 - 90। আমরা এখন যে কাজটা করব, P - 20 থেকে 30 গেলে -10 সমান Q - 60 থেকে 90 গেলে আমাদের হচ্ছে এখানে 60 থেকে যদি 90 চলে যায় তাহলে আমাদের -30। তো আমরা পেয়ে গেলাম কি এখানে -30। এখন এটাকে আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে যে আচ্ছা সরি, এখানে আমার একটা জিনিস আমি ভুল হয়ে গেছে তোমাদের সাথে কথা বলতে, যে এইখানে দেখো আমি ওয়াই দ্রব্যের চাহিদার পরিমাণটা বসিয়ে দিয়েছি। তো আমাদের প্রাথমিক চাহিদার পরিমাণ ঠিকই আছে 60, এবং পরে এই জন্যই আমার মানটা মিলতেছিল না, পরবর্তীত চাহিদার পরিমাণ হবে আমার 40। তো এই জায়গায় আমার Q2 এর মান কত হবে, Q2 এর মান হবে এখানে 40। তাহলে 60 থেকে 40 চলে গেলে আমাদের থাকবে 20, অর্থাৎ আমরা জানি একটা মাইনাস বের হবে, অন্যটা হবে না। তো আমার একটু কনফিউশন হয়ে গেছিলাম যে কেন এরকম মান আসতেছে। অর্থাৎ এই যে আমরা এই ভুলটা কিন্তু তোমরাও করো, আমার ভুল থেকে তোমাদের শেখা দরকার, যে আমরা অনেক সময় পরীক্ষার হলে যদি আমরা এই সূচিটা পুরোটা তুলে ফেলি, তখন আমাদের অনেক সময় ভুল হয়ে যায়, চুকের ভুল যেটাকে বলে। তুমি বুঝতেছো তুমি ওয়াই এর এক্স এর
চাহিদার পরিমাণটাই লিখতেছো, কিন্তু লিখে ফেলতেছো ওয়াই এর চাহিদার পরিমাণ, যেটা আমি করেছি আজকে। তো সেই জন্য আমরা এই দুইটা মার্কেই নিব, আমার তো এটার প্রয়োজন নাই। তাহলে দেওয়া আছে দিয়ে আমরা এক্স দ্রব্যের দাম এবং এক্স দ্রব্যের পরিমাণটা নিয়েই আমরা ম্যাথটা করব। তো এখন দেখো আমরা যেটা করব, আমাদের পি মাইনাস 20 মাইনাস 10 ইকুয়াল টু কিউ মাইনাস 60 বা 20 হয়। তো আমরা এটাকে আড়াআড়ি গুণ দিব। তো ম্যাডাম বলেছিলাম আড়াআড়ি গুণের সময় যে কিউটাকে আমরা, যেহেতু এই পাশে আমরা কিউটা যেহেতু প্লাস থাকবে, পিটা মাইনাস থাকবে, পিটারে আমরা প্রথমে বাম পাশে আনবো, তাহলে আমরা যখন ডান পাশে নিব তখন সেটা মাইনাস হয়ে যাবে। তো 20 পি মাইনাস হচ্ছে 400 সমান সমান মাইনাস 10 কিউ ইকুয়াল টু হচ্ছে মাইনাসে মাইনাসে প্লাস 600। তো সমান সমান আমরা কি করব, 10 কিউটাকে আমরা নিয়ে আসব বাম পাশে, 10 কিউ বাম পাশে আসলে প্লাস হয়ে যাবে। 10 কিউ ইকুয়াল টু 600 প্লাস 400 মাইনাস 20 পি। আমরা জানি পি এর আগে মাইনাস হবে, কারণ পি হচ্ছে স্বাধীন চলক, এবং যেহেতু কিউ এবং পি এর মধ্যে বিপরীত সম্পর্ক বিদ্যমান, সেই ক্ষেত্রে স্বাধীন চলকের আগে মাইনাস থাকে এবং অধীন চলকের আগে প্লাস থাকে। তো তারপরে আমরা যে কাজটা করব, 10 কিউ ইকুয়াল টু 1000 মাইনাস 20 পি। এখন দেখো এই 10টাকে কিন্তু আমরা চাইলে উঠিয়ে ফেলতে পারি আমাদের ম্যাথটা সহজ করার জন্য। সেই জন্য আমাদের যে কাজটা করতে হবে, 10 কিউ যদি আমি কমন নেই, ধরো 10 কিউ ইকুয়াল টু, আমি এখানে 10 কমন নিলাম, 10 কমন নিলে আমার হবে 100 মাইনাস 2 পি সমান সমান, এই কিউটা যদি আমি এখানে 10 নিচে নিয়ে যাই, 10 100 মাইনাস 2 পি। অতএব কিউ ইকুয়াল টু 10 10 কাটা চলে গেল, 100 মাইনাস 2 পি। এই হচ্ছে আমাদের এই উদ্দীপক থেকে চাহিদার সমীকরণ তৈরি। আমরা অনেক সুন্দরভাবে, আমরা অনেক সহজভাবে চাহিদা এই সূচি থেকে আমরা সমীকরণটা তৈরি করে ফেললাম। কিন্তু আমি যে বারবার তোমাদের বলি যে আমরা আনসার জানি, কিন্তু কোয়েশ্চেনের কনফিউশনের কারণে আমরা আনসারটা করতে পারি না। এই যে একটা অচেনা মানুষকে সাথে দিয়ে দিল, সেই তো আমাদের মাথায় বাজ, আমি আর করতেই পারছি না। আমার কাছে মনে হচ্ছে এই কোয়েশ্চেন আমি জীবনেও দেখি নাই, আর ম্যাডামও এই কোয়েশ্চেন ক্লাসে করার নাই। তো আমাদের এইসবের কারণে আমি সবসময় বলি তোমাদের বেশি বেশি বোর্ড কোয়েশ্চেন সলভ করো, তাহলে তোমার ব্রেন খুলবে, তোমার ব্রেন ওয়ার্ক করবে। এই জন্য পরীক্ষার হলে, আজকেও ক্লাসে আমার একটা স্টুডেন্ট বললা তুমি যে মিস পরীক্ষায় কী আসবে, আপনি তো সবই বলতে পারেন। আমি বলেছিলাম যে তোমাদের মনের মধ্যে কি চলে, তোমাদের ব্রেইনে কি চলে, তোমরা যতই ক্লাসে মনে করছো যে আমি পড়ছি, মিস আমাকে ধরতে পারবে না, কিন্তু তোমাদের সবসময় যখন তোমরা অমনোযোগী থাকো তখন কিন্তু আমরা টিচাররা সেটা ধরতে পারি। তো সেই প্রেক্ষাপটে আমার স্টুডেন্ট আমাকে জিজ্ঞেস করেছে, ম্যাডাম যেহেতু আপনি সব ধরতে পারেন, তাহলে বলেন তো পরীক্ষায় কোয়েশ্চেন কি আসবে। তো আমি আনসার দিয়েছিলাম, অবশ্যই আমিও সেটা বলতে পারবো। কোয়েশ্চেন জেনে আমরা পরীক্ষা যাব, আমরা কোয়েশ্চেনের জন্য টেনশন নিয়ে আমরা পরীক্ষা যাব না। আমরা যদি টেকনিক করে, বুদ্ধি করে আমরা পড়াশোনা করি, অবশ্যই আমি জানবো আজকে পরীক্ষায় কোন কোয়েশ্চেন আসতে পারে। তবে মাঝে মাঝে তো সেটা স্কিপ হয়েই যেতে পারে। যদি এক বছর একই ধরনের কোয়েশ্চেন আসে, পরের বছর অন্য টাইপের কোয়েশ্চেন আসবে। অর্থাৎ আমাদের যে প্রত্যেক অধ্যায়ে 2-3টা টপিকস, মেন টপিকস থাকে, সেই টপিকসগুলো থেকে এক এক বছর এক এক ধরনের টপিকস আসে। তো সেই জায়গায় আমাদের কোয়েশ্চেন নিয়ে টেনশনের কোনো কারণই নেই, কোয়েশ্চেন জেনেই আমরা পরীক্ষা যাব। তো আমরা দেখি ঘ নাম্বারে কি বলা হয়েছে। এখন দেখো এই কোয়েশ্চেনটা আমাদের কি আসছে। আমাদের এই কোয়েশ্চেন দেয়া আছে স্থিতিস্থাপকতার। এই যে আমরা বলেছিলাম যে অচেনা মানুষের আমাদের এখনই কাজে লাগবে। এই যে অচেনা মানুষ, যার জন্য আমাদের চাহিদা সমীকরণ তৈরি করতে অনেক বেশি অসুবিধা হয়েছে, সেই অচেনা মানুষ এখনই আমাদের চেনা হয়ে যাবে। তো স্থিতিস্থাপকতার প্রেক্ষিতে এক্স ও ওয়াই দ্রব্যের প্রকৃতির উপর মন্তব্য করো। অর্থাৎ আগে কিন্তু আমাদের যে আমরা যে চাহিদার দাম স্থিতিস্থাপকতা নির্ণয় করতাম এবং সেইখানে বলতো দ্রব্যের প্রকৃতির উপর মন্তব্য করো, সেই ক্ষেত্রে দুইটা দ্রব্যের কথা কিন্তু বলা হইতো না, শুধু একটা দ্রব্যের কথা, যে দ্রব্যের প্রকৃতির উপর মন্তব্য করো। অর্থাৎ এটা কোন ধরনের দ্রব্য, নিত্য প্রয়োজনীয় দ্রব্য না বিলাসিতা দ্রব্য। এখন এখানে দেখো কি বলা হয়েছে,
স্থিতিস্থাপকতার প্রেক্ষিতে এক্স ও ওয়াই দ্রব্যের প্রকৃতির উপর মন্তব্য করো। অর্থাৎ এই যে এক্স এবং ওয়াই দ্রব্য আছে, এই দুইটা দ্রব্য কী ধরনের। তো এটা ম্যাথটা করার আগে আমরা কিছু জিনিস জানবো, যে আমরা সাধারণত এটা হচ্ছে আড়াআড়ি স্থিতিস্থাপকতা যেটাকে বলা হয়। আমাদের আড়াআড়ি স্থিতিস্থাপকতা কয় ধরনের হয়? দুই ধরনের। একটা হচ্ছে, আমি আরও সহজভাবে বলি, আমাদের দ্রব্য হচ্ছে একটা পরিপূরক দ্রব্য, পরিপূরক দ্রব্য, আর একটা হচ্ছে পরিবর্তক দ্রব্য, পরিবর্তক বা বিকল্প দ্রব্য যাকে বলে। পরিপূরক দ্রব্য এবং পরিবর্তক বা বিকল্প দ্রব্য। তো পরিপূরক দ্রব্য কী হতে পারে? কালি ও কলম। আর পরিবর্তক দ্রব্য হতে পারে চা ও কফি। এখন দেখো, পরিপূরক দ্রব্যের কথা যদি আমি চিন্তা করি, আমার হাতে যে মার্কারটা আছে সেই মার্কার হচ্ছে কালি ও, এইটার কথাই আমি বললাম, কালি ও কলম। এই মার্কার কিন্তু কালি ছাড়া একদম অচল। কালি যদি আমার মার্কারে না থাকে, আমার মার্কার দিয়ে কোনো কাজে আসবে না, মার্কারটা আমাকে ফেলে দিতে হবে। অর্থাৎ এই মার্কার ইউজ করার জন্য বা এই কলমটা ইউজ করার জন্য অবশ্যই আমার কালি লাগবে। সেজন্য বলা হয় এটা হচ্ছে পরিপূরক দ্রব্য। অর্থাৎ একটার আরেকটার সাথে পরিপূরক, একটা ছাড়া আরেকটা চলে না। সেই জায়গায় যদি আমার কালির দাম বেড়ে যায়, অর্থাৎ দ্রব্য কি এখানে কোন দুইটা? কালি ও কলম। কোনো কারণে যদি কালির দাম বেড়ে যায়, তাহলে আমার কিসের চাহিদা কমবে? মার্কারের চাহিদা কমবে। কারণ ম্যাডাম চিন্তা করব যে আগে যদি আমি একটা মার্কার দিয়ে 3টা ক্লাস নিতাম, এখন আমি এই একটা মার্কার দিয়ে 5টা ক্লাস নেব। কারণ আমাকে সাশ্রয়ী হতে হবে এবং আমি সাশ্রয় করতে হবে। কারণ কলমের কালির দাম বেড়ে গিয়েছে, আমি চাইলেও কালি আমি আরও এক্সট্রা সেটাতে নিতে পারছি না। অর্থাৎ পরিপূরক দ্রব্যের ক্ষেত্রে কি হয়ে যায়? একটির যদি দাম বেড়ে যায়, অন্যটির চাহিদা কি হয়ে যায়? কমে যায়। তো এখানে বিষয়টা হলো, যেমন ধরো এক্স যদি পরিপূরক দ্রব্য হয়, তাহলে এক্স এর দাম বাড়ার কারণে ওয়াই এর চাহিদা কিন্তু কমে যাবে। কারণ আমি এক্স যদি ব্যবহার করতে চাই, কলম যদি আমি ব্যবহার করতে চাই, অবশ্যই আমার কালি লাগবে। সেই জন্য অবশ্যই আমার কলমের চাহিদাটাও কমে যাবে। আর পরিপূরক দ্রব্য বা পরিবর্তক দ্রব্য যাকে বলে, সেটা হচ্ছে একটার পরিবর্তে আমরা একটা ব্যবহার করতে পারি বা ভোগ করতে পারি। যেমন ধরো চা ও কফি। চায়ের দাম যদি বেড়ে যায়, আমি কফি পান করতে পারবো। অর্থাৎ চায়ের দাম বাড়ার সাথে কফির চাহিদার সম্পর্ক কিন্তু সরাসরি। যখনই চায়ের দাম বেড়ে যাবে, তখনই কিন্তু আমি চা বাদ দিয়ে কফি খাওয়া শুরু করে দিব। অর্থাৎ কফির চাহিদাটা আমার বেড়ে যাবে। তো যেই ক্ষেত্রে একটা দ্রব্যের সাথে আরেকটা দ্রব্যের বিপরীত সম্পর্ক থাকে, অর্থাৎ একটার যদি দাম বাড়ে অন্যটার চাহিদা কমে যায়, সেই ক্ষেত্রে রেখা হয় নিম্নগামী বা ঋণাত্মক, যেটাকে বলা হয় তোমার মানটা যদি আমার 0 থেকে কম আসে, সেটা হবে পরিপূরক দ্রব্য। আর পরিবর্তক দ্রব্য হচ্ছে একটার সাথে একটার দাম বাড়ার কারণে অন্যটার চাহিদা বেড়ে যাচ্ছে। অর্থাৎ একটার দামের সাথে অন্যটার চাহিদার পরিমাণে সরাসরি সম্পর্ক থাকায় রেখাটা হয় পরিপূরক দ্রব্যের, পরিবর্তক দ্রব্যের চাহিদা রেখাটা হয় বাম থেকে ডানে ঊর্ধ্বগামী। এই বিষয়টাই এখন আমরা দেখব যে আমাদের কোয়েশ্চেনে আড়াআড়ি স্থিতিস্থাপকতার ক্ষেত্রে যদি স্থিতিস্থাপকতার মান ধনাত্মক হয়, তাহলে দ্রব্যটি হবে পরিবর্তক বা বিকল্প। অর্থাৎ যে মানটা বের হবে, কারণ আমরা জানি পরিবর্তক দ্রব্যের ক্ষেত্রে চাহিদা রেখা বাম থেকে ডানে ঊর্ধ্বগামী মানে ধনাত্মক, আর পরিপূরক দ্রব্যের ক্ষেত্রে চাহিদা রেখা বাম থেকে ডানে নিম্নগামী মানে ঋণাত্মক। সেই ক্ষেত্রে স্থিতিস্থাপকতার মান যদি ধনাত্মক হয় বা পজিটিভ হয়, সেই ক্ষেত্রে দ্রব্যটি হবে পরিবর্তক বা বিকল্প, এবং মান যদি ঋণাত্মক হয় তাহলে দ্রব্যটি হবে পরিপূরক। এখন আমরা ম্যাথ করে আমরা দেখতে পারবো এটা কি ধরনের দ্রব্যটা আসছে। তো আমরা এখানে কি দেওয়া আছে দিয়ে আমরা এই সূচিটা তুলব। এখানে 3টাই উঠাইতে হবে। তারপর আমরা লিখব, আমি এখানে এক্স দ্রব্যের প্রাথমিক দাম, এক্স দ্রব্যের প্রাথমিক দাম, আমরা আগেই বলছি যে একটার দাম অন্যটার কিন্তু পরিমাণ।
এক্স দ্রব্যের দাম এক্স দ্রব্যের পরিমাণ না, কিন্তু ওয়াই দ্রব্যের পরিমাণ, চাহিদা যেটাকে বলা হয় পরিমাণ। এখানে কিন্তু দেখো এক্স ওয়াই দ্রব্যের দামের কিন্তু কোনো কথা বলে নাই, কারণ আমরা জানি একটার দাম অন্যটার পরিমাণের সাথে সম্পর্ক। এখানে এক্স দ্রব্যের প্রাথমিক দাম পি ইকুয়াল টু পি এক্স আমি দিলাম, কারণ এটা এক্স দ্রব্য দেখে আমি এটাকে পি এক্স, এক্স দ্রব্যের প্রাইস হচ্ছে 20, এক্স দ্রব্যের দামের পরিবর্তন ডেল পি এক্স ইকুয়াল টু যে পি এক্স আমরা আগে যে চাহিদা সূচি থেকে তোমার স্থিতিস্থাপকতার মান নির্ণয় করতাম, সেক্ষেত্রে ডেল পি, এখানে এক্সটা শুধু লাগাইছে এই কারণে, কারণ এটা দ্রব্যটা হচ্ছে এক্স আমি চেনার জন্য। তারপরে হচ্ছে এখানে পরিবর্তন হচ্ছে 30 মাইনাস 20 সমান সমান হচ্ছে 10। এখন আমরা যাব ওয়াই দ্রব্যের, আমরা এক্স দ্রব্যের দামে যাব না, ওয়াই দ্রব্যের পরিমাণে যাব। ওয়াই দ্রব্যের প্রাথমিক চাহিদার পরিমাণ, ওয়াই দ্রব্যের প্রাথমিক চাহিদার পরিমাণ, ওয়াই দ্রব্যের প্রাথমিক চাহিদার পরিমাণ কিউ ওয়াই ইকুয়াল টু 60, এই যে প্রাথমিক চাহিদার পরিমাণ কিউ ওয়াই ইকুয়াল টু 60, ওয়াই দ্রব্যের চাহিদার পরিমাণের পরিবর্তন ডেল কিউ ওয়াই ইকুয়াল টু 90 মাইনাস 60, 90 মাইনাস 60 ইকুয়াল টু মাইনাস 30। এখন দেখো আমরা সূত্রটা লিখবো। আমরা জানি, আমরা কিন্তু আগের সূত্রতে মাইনাস বসাইতাম, কারণ জানি আমরা যে স্থিতিস্থাপকতার মানের ক্ষেত্রে মাইনাস মান থাকতে পারবে না, সেই জন্য সূত্রের আগে মাইনাস বসিয়ে মাইনাসের মাসে প্লাস করে দিতাম। আর যদি সূত্রের আগে মাইনাস না বসাইতাম, সেই ক্ষেত্রে ব্র্যাকেটে লিখে দিতাম মাইনাস মান অবজ্ঞা করে। কিন্তু এটা যেহেতু ইলাস্টিসিটি অফ ক্রস অর্থাৎ আর স্থিতিস্থাপকতা, সেই ক্ষেত্রে মানটাই আমার পজিটিভ বা নেগেটিভ বের হবে, সেজন্য আমরা আগে আর মাইনাস দেওয়ার কোনো প্রয়োজন নাই। আমরা জানি ইসি ইকুয়াল টু, ইসি মানে ইলাস্টিসিটি অফ ক্রস, আর স্থিতিস্থাপকতাকে ইসি দ্বারা প্রকাশ করে ডেল কিউ ওয়াই বাই ডেল পি এক্স ইন্টু পি এক্স বাই কিউ ওয়াই সমান সমান ডেল কিউ ওয়াই, দেখো কি আছে, ডেল কিউ ওয়াই হচ্ছে 30, ডেল পি এক্স হচ্ছে 10 ইন্টু পি এক্সের মান হচ্ছে 20, কিউ ওয়াই এর মান হচ্ছে তোমার 60। তো আমরা এখানে কি করব, দেখো আমরা কাটাকাটি করে আমাদের কিন্তু এক বের হয়, যে এখানে আমরা 2 দিলাম, 2 বার গেল, এখানে হচ্ছে 2, আবার 2 দিয়ে কাটা 1। তো 1 হচ্ছে কি 0 থেকে বড় না ছোট? অবশ্যই 0 থেকে বড়। তো এখানে হচ্ছে মানটা আমাদের পজিটিভ বের হয়েছে, অর্থাৎ দ্রব্য দুটি আড়াআড়ি স্থিতিস্থাপকতা ধনাত্মক। আড়াআড়ি স্থিতিস্থাপকতা যদি ধনাত্মক হয়, দ্রব্যটি হবে পরিবর্তক দ্রব্য বা বিকল্প দ্রব্য, আর যদি ঋণাত্মক হয় তাহলে সেটা হবে পরিপূরক দ্রব্য। তো আমরা এখানে আড়াআড়ি স্থিতিস্থাপকতার মানটা পেয়ে গেছি, অতএব আমরা লিখতে পারি ইসি ইকুয়াল টু 1 গ্রেটার দেন 0। আমরা কি পেয়ে গেলাম, ইসি ইকুয়াল টু 1 গ্রেটার দেন 0, অর্থাৎ লক্ষ্য করা যায় দ্রব্য দুটির আড়াআড়ি স্থিতিস্থাপকতা ধনাত্মক, অর্থাৎ আড়াআড়ি স্থিতিস্থাপকতার মান ধনাত্মক হলে দ্রব্যটি হবে কি পরিবর্তক বা বিকল্প দ্রব্য। কারণ যখন একটি দ্রব্যের দাম বৃদ্ধির কারণে অন্য দ্রব্যের কি হয়ে যায়, চাহিদার পরিমাণ বেড়ে যায়, সেই ক্ষেত্রে দ্রব্যটি হয় কি পরিবর্তক বা বিকল্প। এই হচ্ছে আমাদের আজকের আড়াআড়ি স্থিতিস্থাপকতার মান নির্ণয়। তো আশা করছি তোমরা সবাই ভালোভাবেই বুঝতে পেরেছো, এবং এই কোয়েশ্চেনগুলো কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। একটু কঠিন মনে হতে পারে, এই জন্য আমরা বারবার কোয়েশ্চেনগুলো সলভ করব। এই টাইপের আরও আগের ইয়ারগুলোতে যে কোয়েশ্চেনগুলো আছে সেগুলো আমরা দেখব, তাহলে আমাদের এই কোয়েশ্চেন সম্পর্কে একটা ধারণা হয়ে যাবে। তো পরীক্ষার হলে আমাদের টেনশন থাকবে না। তো আজকে এই পর্যন্তই, ইনশাল্লাহ আমি আবার চলে আসবো তোমাদের সামনে নতুন আরেকটি বোর্ড নিয়ে। তো
তো একই সাথে আমি অনেকগুলা বোর্ড সলভ করে দিতে পারতাম চাইলে, কিন্তু দিচ্ছি না এই কারণে যে তোমরা যে জিনিসটা তোমাদের হয় যে লং টাইম ক্লাস করলে তোমরা বোর ফিল করো, ও হাফ ক্লাস করে হাফ বাদ দিয়ে দাও। এর থেকে বড় আমার ক্লাসটা ভাগে ভাগে থাকুক, তোমরা একটা ক্লাস পুরোটা দেখো। কারণ আমরা যখন ক্লাসটা পুরোটা না দেখি আমরা কিন্তু সেটা সম্পর্কে বুঝতে পারি না, একটু ভিতরে মাথায় যাচ্ছে কিন্তু আবার মাথা থেকে বের হয়ে যাচ্ছে। তো আজকে এই পর্যন্তই, আশা করছি সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।